শুভেচ্ছা, সবাইকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদে। সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ৩ বছর বন্ধ থাকার পর ফের কর্মী যাবে মালয়েশিয়ায়। কালে বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, এ অর্থ বছরে ৯ লাখ কর্মী বিদেশে যাবে বলে আশা করা হচ্ছে। আজ এক অনুষ্ঠানে বিমান ভাড়া ২-৩ গুণ বৃদ্ধি পাওয়া নিয়েও ক্ষোভ জানান তিনি। বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। ঢাকায় এতে অংশ নেন হাজারো নেতাকর্মী। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এতে অংশ নেয়া নেতারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে এক থাকার আহ্বান জানান। করোনা পরীক্ষা এবং কোয়ারেন্টিন নিয়ে নিউজিল্যান্ডে কড়াকড়ি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে টাইগাররা। ২১শে ডিসেম্বর আবারও পরীক্ষা হবে তাদের। অনেক খেলোয়াড় এসব নিয়ে বিরক্ত থাকলেও সিরিজ বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এই সফরের কারণে বিপিএল এর ফরম্যাট নিয়েও ভাবতে হচ্ছে বোর্ডকে। এবার বিস্তারিত। ৩ বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হচ্ছে। এজন্য দুই দেশের মধ্যে কাল একটি সমঝোতা স্মারক সই হবে। সকালে রাজধানীতে অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে অন্তত ৯ লাখ কর্মী বিদেশে যাবে বলে আশা করা হচ্ছে। মাশরাক রাহাতের রিপোর্ট। বাংলাদেশ থেকে ৩ বছর পর আবারও নতুন কর্মী নেওয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। এজন্য একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে, যা কাল সই হচ্ছে মালয়েশিয়ায়। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, সমঝোতা স্মারক সইয়ের পর কোন প্রক্রিয়ায় কিভাবে কর্মী যাবে তা চূড়ান্ত করা হবে। এবার কর্মী বাছাই করা হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডেটা ব্যাংক থেকে। কালকে একটা দস্তখত হবে এমওইউ, আর তারপর থেকে তো পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন ওই খুঁটিনাটি জিনিস কথাগুলি আমরা সব সর্ট আউট করে নিলে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা একটা হবে। মার্কেটটা কিন্তু বাংলাদেশ সাইড থেকে ওপেন রাখতে চাই। বাকি নির্ভর করে ওনাদের কিন্তু ব্যবসায়িক মেধা আর দক্ষতার উপরে। আমরা আশা করছি সকল রিক্রুটিং এজেন্সি কম খরচে মালয়েশিয়াতে লোক যাতে পাঠাতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়। আমরা এখানে কোনো সিন্ডিকেট চাই না। সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের গতি বাড়লেও উড়োজাহাজের ভাড়া ২ থেকে ৩ গুণ বাড়ায় বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। এই বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণমন্ত্রী। বছরের শেষে জুন মাসে গিয়ে আমি তো আশা করছি যে ৯ লাখ ৯.৫ লাখ মানুষ কিন্তু বিদেশে গমন করবে। মিডল ইস্টে যে সমস্ত কর্মজীবী জনগণ যাচ্ছেন তাদের বিমান ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, ৪০,০০০ থেকে ১ লাখের অধিক। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি ইতিমধ্যে এটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমাদের বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। অর্থনীতিতে অবদান রাখায় ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অনুষ্ঠানে। মাশরাক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুপুরে বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিজয় সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের শোভাযাত্রায় যোগ দিতে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে জয় বাংলা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তারা বলছেন, আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধি আর অর্থনৈতিক মুক্তির। আমাদের স্বাধীন দেশে বাস করতে পেরে আমরা গর্বিত। আমরা এটা সাক্ষী রেখে যেতে চাই পরবর্তী প্রজন্মের কাছে, ওরা যখন ১০০ বছর স্বাধীনতা পালন করবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সগৌরবে আমরা মাঠে এসেছি। আওয়ামী লীগের বর্ষীয় নেতা আমির হোসেন আমু বিজয় শোভাযাত্রার উদ্বোধন করে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাদের রুখে দিতে সবাইকে এক থাকতে আহ্বান জানান তিনি।
বাংলাদেশের সার্বভৌমত্ব চাইনি, সেই অপশক্তি আজকে দেশে বিদেশে সক্রিয় রয়েছে। আমরা সমস্ত অপশক্তিকে পদদলিত করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশকে ইনশাআল্লাহ স্বপ্নের ঠিকানায়, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের দিনও সকল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনার এই মানুষরা এগিয়ে যাবেই যাবে। আজকে শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তার এই অগ্রযাত্রার মধ্য দিয়ে, তার এই রাষ্ট্রনায়কত্ব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি পৃথিবীর মধ্যে অন্যতম একজন রাষ্ট্রনায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আজকে জাতীয় আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে যেমনি তিনি পদ্মা ব্রিজ সহ এই দেশের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা কায়েম করতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডির 32 নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভবনে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলাতেও বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। 1971 সালের এই দিনে কালেক্টরেট ভবনে বাংলাদেশের পতাকা উড়িয়ে পাবনাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত ঘোষণা করা হয়। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে শতবর্ষের প্রাচীন জেলা পাবনার রয়েছে এক গৌরবময় ইতিহাস। 1971 সালের 28শে মার্চ ঐতিহাসিক টেলিফোন ভবন এবং পুলিশ লাইন্স যুদ্ধে মাত্র 3 দিনেই এ জেলার দামাল মুক্তিযোদ্ধারা সব পাকিস্তানি হানাদারকে হত্যা করে দেশের মধ্যে প্রথম পাবনাকে 15 দিনের জন্য শত্রুমুক্ত করেন। মুক্তিযুদ্ধের সেই ধারাবাহিকতায় 1971 সালের 16 ডিসেম্বর দেশের স্বাধীনতাও অর্জিত হলেও তখন পাবনার সুধানগরে পাকিস্তানি হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলছিল। প্রায় 3 দিনের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণে টিকতে না পেরে 18 ডিসেম্বর হানাদাররা পালিয়ে যায়। পরে ওই দিনই তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তৎকালীন যৌথ বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন নন্দার কাছে। টেলিগ্রাম অফিসে মার্চের যুদ্ধে 53 জন সেনা আত্মসমর্পণ করেছিল। আমরা তাদের সবাইকে মেরে ফেলেছিলাম। আমরা আত্মসমর্পণ বুঝতাম না, যার ফলে পাকিস্তান সেনারা আমাদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তখন ক্যাপ্টেন নন্দার নেতৃত্বে 18 ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করে। এ খবরে উৎফুল্ল মুক্তিযোদ্ধা সহ হাজার হাজার মুক্তিকামী মানুষ বিজয়ের আনন্দ আর উচ্ছ্বাসে পাবনা কালেক্টরেট ভবনে এসে সমবেত হন। হাজার হাজার মানুষ, বাংলার দামাল কামাল কৃষক শ্রমিক মেহনতি মানুষের আনন্দ উল্লাসে আমাদেরকে বরণ করে নিল। আমরা হতবাক হয়ে গেলাম যে মানুষের মনে এত আনন্দ। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের 18 তারিখের দিকে মুক্ত হয়ে গেল। সেখানে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে পাবনাকে আনুষ্ঠানিকভাবে হানাদার বাহিনী মুক্ত ঘোষণা করেন তৎকালীন জেলা প্রশাসক ও মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব নুরুল কাদের খান। 18 তারিখের মধ্যেই আমাদের পাশ থেকে যে যারা শহীদ হয়ে গেছেন, যাদের আমরা তাদের রক্ত দিয়ে দেশের 18 তারিখ অর্জন করেছি। আনন্দ উল্লাস করছি, কিন্তু অনেক আমাদের বন্ধু আত্মীয় স্বজন মারা গেছে, তাদেরকে আমরা খুব স্মরণ করি। পাবনাবাসী 18 ডিসেম্বরের দিনে যে আনন্দ উৎফুল্ল ছিল, সেই আনন্দ উৎফুল্ল ভিতরে আবার পাবনাবাসীদের মাঝে ফিরে আসুক, স্বাধীনতার চেতনা তাদের ভিতরে ফিরে আসুক। সামরিক অথবা মিত্রবাহিনীর সাহায্য ছাড়াই এ জেলার মুক্তিযোদ্ধারা অসীম সাহসের সাথে পরাজিত করেছে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। মামলা জট কমাতে বিচারকদের আরও কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এছাড়া আদালতের নথিপত্র ই-নথিতে রূপান্তরিত করার উপর জোর দেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার বক্তব্যে বিচার কার্যে বিচারকদের সর্বোচ্চ নৈতিকতার চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।
সৃষ্টিকর্তার নিকট থেকে পুরস্কৃত হবে। বিচার কাজ একটা জটিল বিষয়, কিন্তু তারপরেও আমি বলবো মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদেরকে আরো বেশি কাজ করতে হবে। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে, কিন্তু বিচারকদের খেয়াল রাখতে হবে মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS-এ আগামীকাল পর্যবেক্ষণমূলকভাবে করোনার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে মেধাবী বৃত্তি, দরিদ্রদের মাঝে ঢেউটিন, নগদ টাকা ও শীতবস্ত্র বিতরণকালে একথা জানান মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সম্মুখ সারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে এই বুস্টার ডোজ টিকা দেয়া হবে। তাদের ফাইজারের টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যারা 6 মাসের বেশি সময় আগে করোনার 2 ডোজ টিকা নিয়েছেন তারা বুস্টার ডোজ পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। যাদের 6 মাসের বেশি হয়ে গেছে এবং যারা 9 মাস 1 বছর হয়ে গেছে তাদেরকেই আমরা প্রথমে তারাই পাবে, কারণ তারা 2 ডোজ নিয়েছে এবং 6 মাস পরে বুস্টার বিষয়টা আসে। তো অনেকেই পেয়েছেন, যারা আগে শুরু করেছে তারা আগে পাবে। মার্কিন আইন প্রণেতারা র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সরকারকে বাধ্য করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। আজ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন AK আব্দুল মোমেন। যেহেতু র্যাব একমাত্র একটা বড় প্রতিষ্ঠান যেখানে আস্থা আছে, হিউম্যান রাইটস, মানুষের হিউম্যান রাইটসের প্রোটেকশন করছে, একে তোমাদের এইভাবে করা ঠিক হয় না। তো যাই হোক, এখন তারা নিজেদের রিপোর্ট বের করেছে। তো উনি অবশ্য আমাকে বলেছেন যে ওনাদের কংগ্রেস মানে আইন প্রণেতা অনেকটুকু বাধ্য করেছেন এই ধরনের মানে আলোচনা। তারপর উনি বলেছেন আমরা আলোচনা করবো এইভাবে। নির্বাচন দিতে হলে একটি নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট মুক্ত দিবস উপলক্ষে সিলেট শহরের রেজিস্ট্রারি মাঠে আলোচনা সভায় একথা বলেন তিনি। দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেয়ার কথাও বলেন ফখরুল। সমাবেশে সিলেট বিভাগের 4 জেলা থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। নির্বাচন খেলা দিয়ে লাভ হবে না। নির্বাচন দিতে হলে অবশ্যই আগে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তখনই নির্বাচন করা হবে। কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে চারিদিক। ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়। দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ে। এরই মধ্যে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদিকে শীতের কারণে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। তাদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে হোটেল মোটেলগুলো। এই সুযোগে অনেকেই বাড়তি ভাড়া নিচ্ছে অভিযোগ পর্যটকদের। খাবারের দোকানগুলোতেও নিচ্ছে অতিরিক্ত দাম। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টানা 3 দিনের ছুটিতে ব্যাপক পর্যটন সমাগম হয়েছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে। এত মানুষের নিরাপত্তা দিতে বেগ পেতে হচ্ছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের। ব্যবসা ভালো হওয়ায় খুশি হোটেল মোটেল ও পর্যটন ব্যবসায়ীরা। তারা জানান, কক্সবাজারে হোটেল মোটেল, গেস্ট হাউস ও কটেজে ধারণ ক্ষমতা 1.5 লাখের মতো। পর্যটন সংখ্যা আরো বেশি। তাদের কক্ষ দিতে হিমশিম খেতে হচ্ছে। আসে দেখতে পাই যে এখানে কোনো বাসাও পাওয়া যায় না, যে হোটেল আর সবগুলাই বুকিং হয়ে গেছে। বাধ্য হয়ে দ্বিগুণ টাকা দিয়ে নিতে হচ্ছে। আর যে খাবার ব্যাপারে বলতে গেলে আসলে দ্বিগুণ টাকা থেকেও বেশি টাকা দিয়ে খেতে হচ্ছে।
বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে ঘিরে কিছু হোটেল মোটেলে রুম নিতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে, খাবারেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। হোটেলের দাম তুলনামূলক একটু বেশি, খাবার দাবারও তুলনামূলক একটু বেশি। অন্য টাইম থেকে একটু এই হোটেলের ভাড়াটা অনেকটাই বেশি রাখছে, যে আমরা 3 দিনের জন্য আসছি, যেখানে সেটা 500 টাকার হোটেল সেটা 1500 টাকা চাইতেছে, 2000 টাকা চাইতেছে। এখানে কোনো জায়গায় হোটেল পাই নাই। লাস্ট আমরা বার্মিস মার্কেট ওইখানে গেছি, ওইখানে আমরা ওই জায়গায় আমরা আগে ছিলাম যে 300 টাকা 350 টাকা দিচ্ছিলাম, কিন্তু ওই ভাড়া 3000 টাকা নিছে আমাদের থেকে। অনেক হোটেলে ভাড়ার চার্ট না থাকায় পর্যটকরা সাময়িক ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান হোটেল মালিক সমিতি। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। কক্সবাজার বাংলাদেশের পর্যটনের রাজধানী, সেই রাজধানীতে যদি আমরা প্রত্যেককে ওয়েলকাম করতে চাই তাহলে অবশ্যই আমাদের যৌক্তিক পর্যায়ে থাকতে হবে, এবং যৌক্তিক পর্যায়ে রাখতে জেলা প্রশাসন কাজ করছে, এবং যেখানে অসঙ্গতি পাবো আমরা সেগুলি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কিছু ছোট ছোট হোটেল তারা যারা ভাড়া নির্ধারিত করে নাই, তারা হয়তো বা কিছু টাকা বেশি নিয়েছে, সেটাও আমাদের হোটেল মালিক সমিতির নজরদারিতে আছে। পর্যটকদের ভোগান্তি দূর করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি ভ্রমণ পিপাসুদের। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। খেলার খবর। করোনা পরীক্ষা এবং কোয়ারেন্টিন নিয়ে নিউজিল্যান্ডে বেশ বাজে সময় কাটছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। বিসিবি সভাপতি বলছেন 21শে ডিসেম্বর আবারও করোনা পরীক্ষা হবে, আর সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। তবে এই সফরের কারণে বিপিএল এর ফরম্যাট নিয়ে ভাবতে হচ্ছে বোর্ডকে। শাকির রুবেনের রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 টেস্টের সিরিজ শুরু হওয়ার কথা আগামী বছরের প্রথম দিন থেকে। কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে 10 ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছায় ক্রিকেটাররা। তবে সেখানে যাওয়ার পথে ওমিক্রন সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকায় করোনা নেগেটিভ হওয়ার পরও আবারও রুম কোয়ারেন্টিনে যেতে হয়েছে ক্রিকেটারদের। 21 তারিখ আবার আমরা জানতে পারবো, আবার টেস্ট করবে, করে যদি নেগেটিভ হয় তাহলে আশা করা যাচ্ছে যে 21 তারিখে নেগেটিভ হলে তারা আবার ওই কোয়ারেন্টাইন থেকে বেরোবে, ওরা ওদের মতো প্র্যাকটিস করতে পারবে, সব কিছু করতে পারবে। অনেক প্লেয়াররা চিন্তা করছিল যে চলে আসা যায় কিনা, সিরিজটা বাদ দেওয়া যায় কিনা। আসলে এটার কোনো সুযোগ নেই। ঘরে বাইরে মিলিয়ে 2022 সালে বেশ ব্যস্ত সূচি ক্রিকেটারদের। এই যেমন নিউজিল্যান্ড থেকে ফিরেই ক্রিকেটাররা মাতবে বিপিএলে। এরপর আফগানিস্তানের বিপক্ষে হোম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে, ঘরের মাঠে শ্রীলঙ্কা, তারপর আয়ারল্যান্ডে গিয়ে সিরিজ, সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, তারপর পাকিস্তানের আয়োজনে এশিয়া কাপ, অস্ট্রেলিয়ায় গিয়ে টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশের বছরটা শেষ হবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে। এমন সূচিতে তাই যেমন চিন্তিত বিসিবি, তেমনি বিপিএল এর ফরম্যাট নিয়েও দ্বিতীয়বার ভাবতে হচ্ছে বোর্ডকে। সমস্যাটা হচ্ছে এখন বিপিএল একটা হতে পারে যে যারা ওখানে আছে ওদেরকে বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। বাদ দেওয়া মানে বলছি যে ওরা খেলবে না হয়তো, কিন্তু তারা জয়েন করবে এবং তাদের পেমেন্টটা পাবে। আরেকটা হতে পারে 3টা ভেন্যুর জন্য আমাদের 6 দিন ট্রাভেলিং আছে, হয়তো ভেন্যু একটা কমালে তো আমরা 2 দিন সেভ করতে পারি। থার্ড হচ্ছে 6টার জায়গায় 5টা টিম করলে আমরা আবার 4-5 দিন সময় পাই। তাই মাঝের বিপিএল নিয়ে একটু বেশি চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, আজ রাত 11:45 দেখবেন অনিয়ম নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্মোচন। আজ রয়েছে কি হচ্ছে ক্রিকেটে। লাখো তরুণের উৎসাহ আর অগণিত সমর্থকদের উচ্ছ্বাস ক্রিকেটকে করে তুলেছে দেশের 1 নম্বর খেলা। তবে খেলায় সাফল্যের উচ্ছ্বাসগুলো চাপা পড়ে যাচ্ছে আরও বড় সব হতাশার গ্লানিতে। ঘরোয়া ক্রিকেটে একের পর এক কলঙ্কের খবর আর বিশ্বমঞ্চের সব ফরম্যাটেই লজ্জার ফলাফল। এসব নিয়ে কোন পথে বাংলাদেশের ক্রিকেট? ক্রিকেট পলিটিক্সে আমরা আসলে পারি না। মাঠে গেলে আমরা আগেই বুঝতে পারি যে আজকে আমরা ম্যাচ হেরে যাব। একটা ভালো প্লেয়ার খেলতে পারে না, পুরো টিম শেষ করে দিচ্ছে সরকারি টিমগুলা। তোরা 400 রান করলে আজকে ম্যাচ জিততে পারবি না, এটা একটা আম্পায়ারের কথা। একটা ওয়াইড বলে যদি একটা ছেলেকে আউট করে দেওয়া হয়, তারা ক্রিকেট থাকে? তারা খেলাধুলা না করে তারা সিলেকশনের মাধ্যমে এই পর্যন্ত করে আসতেছে। রাতের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 বছর পর ফের মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হচ্ছে। কাল সমঝোতা স্মারক সই। প্লেন ভাড়া 2-3 গুণ বৃদ্ধি পাওয়ায় মন্ত্রীর ক্ষোভ।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে আওয়ামী লীগের শোভাযাত্রা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। করোনা পরীক্ষা এবং কোয়ারেন্টিন নিয়ে নিউজিল্যান্ডে টাইগারদের বেকায়দা অবস্থা। সিরিজ বাতিলের সুযোগ নেই বললেন বিসিবি সভাপতি। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।